আমাদের রাজ্যে মহিলারা খুব বিপদে আছে। যখন ভোট হয় তখন নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কত কথা বলে, কত স্কিমের কথা বলে, অথচ দাঁড়িয়ে প্রতিদিন বাড়িতে, কর্মক্ষেত্রে, রাস্তায়, ঘাটে, ট্রেনে, বাসে, সর্বত্র আমাদের মহিলাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে। এরকম তো হওয়ার কথা ছিল না। পশ্চিমবঙ্গে রামমোহন বিদ্যাসাগরের রাজ্যে আমরা গর্ব করে গোটা দেশে বলতাম আমাদের সংস্কৃতিতে মহিলাদের অন্য দৃষ্টিতে দেখা হয়। আজকে সে কথা বলতে পারি না। এই জলপাইগুড়িতে আমি বিভিন্ন সময় কখনো ধূপগুড়িতে, কখনো ময়নাগুড়িতে, কখনো রাজগঞ্জে ছুটে আসতে হয়েছে। কিশোরী, শিশু কেউ বাদ যাচ্ছে না, বয়স্কা। তাহলে তার নিরাপত্তা কেন নেই? কারণ আমাদের মতো সমাজে নারী এবং পুরুষকে সমান চোখে দেখা হয় না। আর এই মহিলা সমিতি লড়াই করছে তার জন্মলগ্ন থেকে সমান অধিকারের জন্য। মহিলাদের মুক্তি না হলে এই সমাজের মুক্তি ঘটবে না। তাই আমরা যারা সমাজের মুক্তির জন্য লড়াই করছি, নারী মুক্তির আন্দোলনে আমরাও শরীক হতে চাই, আমরাও ভাগীদার হতে চাই। সেই জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমান অধিকারের যখন কথা বলি, আমাদের কবিতায়, গানে, গল্পে অনেক কথা বলা আছে, সংবিধানে বলা আছে, কিন্তু বাস্তবে এই যে পিতৃতান্ত্রিক সমাজ, সেখানে দাঁড়িয়ে মহিলা এবং পুরুষকে সমান হিসেবে দেখা হয় না। এক সপ্তাহ আগে তো আমরা কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করেছি, গত কদিন আগে। নজরুলের ভাষায় সাম্যের গান গায়, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার সেজিয়াছে নারী, অর্ধেক তার নয়। এবং এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা বামপন্থীরা, আমরা আজীবন, আমাদের জন্মের আগে থেকে আমাদের পূর্বসূরীরা এই লড়াই লড়েছেন। শ্রমিকের লড়াই, কৃষকের লড়াই, ক্ষেত মজুরের লড়াই, জমির লড়াই, কাজের লড়াই, সংখ্যালঘুদের নিরাপত্তার লড়াই, আদিবাসী মানুষ, তপশিলি মানুষ তাদের জীবনের ধারা, তাদের নিজস্ব সংস্কৃতির ধারাকে রক্ষা করে আর এগিয়ে যাওয়ার লড়াই। এই কোনোটাই আলাদা নয়, এগুলোকে একসঙ্গে জুতোবদ্ধ করতে হয়। যারা শাসক শ্রেণী, দুনিয়ার যে কোনো প্রান্তে হোক, যারা শোষণ করছে, শাসন করছে, তারা চায় না আর জন্য জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, এলাকা, রাজ্য, দেশ, লিঙ্গের নাম করে মানুষকে আলাদা করে। যদি একসঙ্গে হয় তাহলে শক্তি বাড়ে, যদি আলাদা হয়, খণ্ড ক্ষুদ্র হয়, টুকরো হয়ে যায়, তাহলে শক্তি কমে। এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি হলো, সবাই জানে, নিলাম হয়েছে। যেমন টেন্ডার হয় বিডিও অফিসে, এসডি অফিসে, ডিএম অফিসে, জেলা পরিষদে, এরকম কালীঘাট, নবান্ন, পিসি ভাইপো, স্কুল মাদ্রাসা শিক্ষকের চাকরি নিলাম করেছে দর হেঁকে। কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। আর এখন এই 26,000 শিক্ষক যাদের পরিবার ভেসে গেল, আজকে দাঁড়িয়ে আমরা এখানে যখন মিটিং করছি, কলকাতায় এই ভুক্তভোগী শিক্ষকদের মিছিল করার কথা, শিয়ালদা স্টেশনে নামার সঙ্গে সঙ্গে পুলিশ, কলকাতার পুলিশকে দিয়ে, মমতার পুলিশকে দিয়ে তাদেরকে টেনে হিঁচড়ে সব প্রিজন ভ্যানে তোলা হয়েছে। আমাদের রাজ্যে এমন অনিয়ম চলছে, চোররা পাড়ায় মাতব্বরি করছে, আর শিক্ষকদেরকে পুলিশ ধরে নিয়ে গিয়ে লাঠি মারছে। এই অন্যায় মেনে নেবো? এই অবিচার মেনে নেবো? আমরা এখানে যখন মিটিং করছি, আজকে দার্জিলিং শহরে নাগরিকরা মিটিং করছেন, কারণ ওখানে এই শিক্ষক নিয়োগের দুর্নীতিতে যে ছেলেটি সবচেয়ে আগে এগিয়ে লড়াই করছিল, তৃণমূলের লোকজন তাকে ছুরি মেরেছে। তার প্রতিবাদে সবাই একসঙ্গে হয়ে আজকে দার্জিলিং এর প্রতিবাদে নেমেছে। তাহলে তৃণমূল ভয় দেখায়, সন্ত্রাস করে, কেন করে?
মমতা ব্যানার্জি কেন যখন সরকারে এলেন 2011-তে বললেন যে মুখে লুকো প্লাস লাগিয়ে রাখো, কারণ উনি জানতেন চুরি হবে, জোর চুরি হবে, ডাকাতি হবে, লুট হবে, আর যাতে কেউ কোনো প্রতিবাদ না করে অন্যায়। এই জন্য যে গণতান্ত্রিক অধিকার, হক কথা সোচ্চারে বলার অধিকার, হক চাওয়ার অধিকার, সংগঠিত হওয়ার অধিকার, উনি সেগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করলেন। বললেন মিছিল করবে না, মিটিং করবে না, সভা করবে না, স্ট্রাইক করবে না, স্লোগান দেবে না, ঝান্ডা তুলবে না। কিন্তু আমরা যারা বামপন্থী লাল ঝান্ডা, আমরা দমে যাইনি। হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, ঘর ছাড়া হয়েছে, জেল হয়েছে, জরিমানা হয়েছে, কিন্তু আমাদের মুখ বন্ধ করতে পারেনি। আজকে শুধু আমরা আক্রমণের শিকার হয়েছি তা নয়, আজকে পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক, সাধারণ মানুষ, ছোট ব্যবসায়ী, দোকানদার, হকার, আদিবাসী, তপশিলি, হিন্দু মুসলমান নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে তারা এই অন্যায় অত্যাচারের শিকার হচ্ছে। এই জন্য সবাইকে এক কাট্টা হয়ে লড়ার প্রশ্ন। মাঝখানে চলে আসলো বিজেপি। আচ্ছা, স্কুলেও দুর্নীতি হয়েছে, মাদ্রাসায় দুর্নীতি হয়েছে, স্কুলও বন্ধ হচ্ছে, মাদ্রাসাও বন্ধ হচ্ছে, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি হচ্ছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের দুর্নীতি হচ্ছে। বিজেপি শুভেন্দু এসে কি বলবে? স্কুল আলাদা, মাদ্রাসা আলাদা, হিন্দু আলাদা, মুসলমান আলাদা। আচ্ছা, কার লাভ হবে ভাগ করে দিয়ে? তাহলে ভাগাভাগি করা মানে তো আন্দোলনের শক্তি, প্রতিবাদের শক্তি, এ রাজ্যের মানুষের শক্তি, জনগণের শক্তি, তাকে দুটুকরো ভাগ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এভাবে কখনো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের নামে, কখনো রাজবংশী, মতুয়া, তপশিলি, মুসলমান, এই নানান নাম দিয়ে ভাগ করার চেষ্টা করছে। আমরা বলছি আমাদের নির্দিষ্ট জনগোষ্ঠীর আলাদা আলাদা বিশ্বাস আছে, আলাদা জীবন ধারা আছে, জীবনশৈলী আছে, আলাদা সাংস্কৃতিক ধারা আছে, খাদ্যাভ্যাস আলাদা আছে, পোশাক আলাদা আছে। এখানে যারা আছেন, এই যে আমার মহিলাদের দেখছি, দিদিদের দেখছি, বোনেদের দেখছি, কেউ শাড়ি পরে আছে, কেউ সালোয়ার কামিজ পরে আছে, কেউ কুর্তি পরে আছে, কেউ চুড়িদার পরে আছে, কেউ জিন্স পরে আছে। তাহলে এটাই হচ্ছে বৈচিত্র্য। স্বাধীনতার সময় বলা হয়েছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাহলে এই বৈচিত্র্যকে সেলিব্রেট করতে হয়, তবেই আমরা কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে কোহিমা, এদেশ সবাই এক কাট্টা হয়ে আমরা শক্তিশালী হতে পারি। পাকিস্তান সন্ত্রাসবাদী পাঠিয়ে পহেলগাঁওতে আক্রমণ সংঘটিত করলো, 26 জন মারা গেল। মিডিয়ার মারফত আমরা সমস্যাটা শুনলাম, ধরম পুচকে মারা। পরে আমাদের বিদেশ সচিব তিনি কি বললেন প্রেস কনফারেন্স করে? পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী তারা চেয়েছিল আমাদের 26 জনকে শুধু খুন করতে নয়, নির্বিচারে গুলি করে হত্যা করলো পর্যটকদেরকে, সাধারণ নাগরিককে। আর তারপরে তাদের ইচ্ছে ছিল, চেষ্টা ছিল, তাদের উদ্দেশ্য ছিল আমাদের গোটা দেশে যাতে ধর্মের নামে দাঙ্গা লাগে। তাহলে পাকিস্তানের সন্ত্রাসবাদীর উদ্দেশ্য আমাদের দেশের মধ্যে একটা এমন অবস্থা তৈরি করা যেখানে ধর্মের নামে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কতল করবে। এটা আমি না, আমার বিদেশ সচিব বললো আমাদের দেশে। আমরা তো প্রথম থেকেই বলছি। আর বিজেপি কি করলো, আরএসএস কি করলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেল, মিডিয়া কি করলো? প্রথম দিন থেকে হিন্দু মুসলমান করার চেষ্টা করলো। কাশ্মীরি জনগণকে যারা এই হত্যালীলার প্রতিবাদ করলেন, রাস্তায় নামলেন, বন্ধ করলেন, মিছিল করলেন, ছোট ছোট দোকানদার তারা ওই পর্যটকদের পাশে দাঁড়ালো, আক্রান্তের পাশে দাঁড়ালো। বড় বড় কোম্পানির প্লেন যারা চালায় তারা মোদির কথায় आपदा में अवसर ढूंढने के लिए राताराती प्लेन भाड़ा 6 गुण 7 गुण बढ़िए दिल। আর টোটোওয়ালা, অটোওয়ালা, ঘোড়াওয়ালা বললো আমি বিনে পয়সায় আপনাকে পৌঁছে দিচ্ছি। তাহলে মানবতা কোথায়?
আজকে দাঁড়িয়ে সেই মানবতাকে আক্রমণ করা হচ্ছে। এখানে মোদীজি এসেছিলেন আলিপুরদুয়ারে, সুভাষিনী বললো আপনাকে বলার সময় আপনাদের 2 বছর আগে মে মাসের প্রথম সপ্তাহে মণিপুরে গন্ডগোল শুরু হলো। আলাদা আলাদা জনগোষ্ঠীর মানুষ মণিপুরে ছিলেন, ডবল ইঞ্জিনের সরকার হলো, আর তারপরে ওখানে মা বোনেদের ইজ্জত গেল, দাঙ্গা হচ্ছে, খুন হচ্ছে। একই দেশের মধ্যে মাঝখানে কেন্দ্রীয় বাহিনী পাহারা দিচ্ছে। এ পাশের লোক ও পাশে যেতে পারবে না, ও পাশের লোক এ পাশে আসতে পারবে না, সমতলের লোক পাহাড়ে নামতে পারবে না, উঠতে পারবে না, পাহাড়ের লোক সমতলে নামতে পারবে না। 2 বছরে মোদীজি মণিপুরে যাওয়ার সময় হলো না, পেহেলগাঁওয়ে যাননি। ওই যে 26 জন মারা গিয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করেননি। সৌদি আরব থেকে তারা ওপরে ফিরে এলেন, লোকে মনে করলো কাশ্মীরে ঘটনার পরে সর্বদলীয় বৈঠকে মিটিংয়ে গেলেন না, পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকলেন না। বিহারে গিয়ে নীতিশ কুমারের সঙ্গে ঘোষ গল্প নিতে এলেন, হয়ে করে হাসাহাসি হচ্ছে। তখন জনগোটা দেশ বুক চাপড়াচ্ছে। और এখন বলছেন सरकार से बीजेपी की तरफ से सबके घर में सिंदूर पहुंचा दिया जाए, सब महिलाओं को। যেদিন অপারেশন সিন্দুর হলো, আম্বানি গিয়ে পেটেন্ট নেওয়ার চেষ্টা করলো, এরপরে সাবান তেল যা কিছু বিক্রি হবে সব ওর কোম্পানির অপারেশন সিন্দুরের নামে হবে। সেই করোনার সময় মোদী বলেছিল आपदा में अवसर को ढूंढना है, ঝোঁক বুঝে কোপ মারতে হবে। তারপরে গোটা দেশের লোক যখন প্রতিবাদ করলো তখন তারা তাদের আবেদনটাকে ফেরত দিল। বোঝা যাচ্ছে তাদের নকশা কি? আমরা বললাম, আমরা বলি পৃথিবীর যে কোনো প্রান্তে হোক, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, যখনই যুদ্ধ হয় যে দেশেই থাকুক বামপন্থীরা, আমরা যারা মানুষের ঐক্যের কথা বলি, মানবতার কথা বলি, আমরা বলি যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, জোর গলায় বলি। আর বলতে হয় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, 2 বছরের বেশি সময় ধরে চলছে, আর আপনার গমের দাম, আটার দাম বেড়ে গেছে। ইউক্রেনের যুদ্ধ হচ্ছে বলে আপনি হয় রুটি একটা কম খাবেন, আর তাহলে বেশি টাকা দিয়ে গম কিনবেন, নাহলে বাসি রুটি খাবেন। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিকার হয়েছি। বাংলার মন্বন্তর হয়েছে 80-81 বছর আগে। এই বিজেপি যাকে নায়ক বানায় সেই শ্যামাপ্রসাদ মুখার্জি, তখন দেশ ভাগ হয়নি, ব্রিটিশ জমানা, যুক্ত বাংলার খাদ্যমন্ত্রী ছিলেন। কালোবাজারি, মুনাফাখোরি, মজুমদারি, 30 থেকে 40 লক্ষ বাংলার মানুষ প্রাণ দিয়েছিল, না খেয়ে না মারা গিয়েছিল। যুদ্ধ মানে কারুর কারুর আঙুল ফুলে কলা গাছ হয়, কিন্তু বেশিরভাগ মানুষ সর্বশান্ত হয়। এই যে পাকিস্তান গোলাগুলি চালালো সীমানায়, জম্মুতে, পুঞ্চে, রাজৌরিতে, পাঠানকোটে, পাঞ্জাবে, জম্মু কাশ্মীরে যে কৃষক ছিল, যে কৃষক পরিবার ছিল, যে সাধারণ নাগরিক ছিল, তাদের প্রাণ গিয়েছে। কিন্তু আমরা বলাতে বলে এরা সব দেশদ্রোহী। আর ট্রাম্প যখন বললো, ট্রাম্প কি বললো শুনেছেন তো, অনেকে ভিডিও দেখেছেন, বললো আমি বললাম পাকিস্তান আর ভারতের প্রধানমন্ত্রীকে, কেন যুদ্ধ করছিস? আই উইল গিভ ইউ ট্রেড, বিজনেস, ব্যবসা দেবো, ব্যবসা বাণিজ্য দেবো। তার সঙ্গে 2 জন সুর করে বললো আমাদের এখন যুদ্ধ বিরতি। তাহলে গরিবের কথা বাসি হয়ে তখন করে। আমরা যখন তাজা তাজা বললাম তখন অনেক তাজা রক্ত ভক্তদের ফুটছিল, এরা সব দেশদ্রোহী। আর যেই ট্রাম্প বললো তখন ভারত পাকিস্তানের 2 শাসক দল, শাসক শ্রেণী দুটো ঠ্যাঙের মাঝখানে লেজটাকে ঢুকিয়ে নিয়ে বললো 8 ঘন্টার মধ্যে আমরা ঘোষণা করছি এবার যুদ্ধ বিরতি হবে। ভাবলেন যে যুদ্ধ বিরতি হয়েছে, আমরা স্বাগত জানিয়েছি। তাহলে এখন কি হচ্ছে বলে 2 দেশের মধ্যে এখন আলোচনা হবে, ডায়লগ হবে। তাহলে जंग से कोई मामले का हल नहीं होता, जंग कोई हल नहीं है,
जंग खुद एक समस्या है, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, যুদ্ধ নিজেই একটা সমস্যা। तब गोली से नहीं बोली से होता है, और बोली से ही अब बातचीत सलटने का कोशिश हो रहा है। যখন চীন ভারতের সংঘাত হয়েছিল তখন আমরা তাই বলেছিলাম, কি আমাদের দেশে আমরা কি দেখলাম গত কয়েক বছরে? আরে বাপরে বাপ, যখন ডোকলাম হলো, যখন গালওয়ান হলো, এই টেলিভিশন চ্যানেলগুলোতে সামনে আগুন লাগিয়ে দিয়ে অ্যাঙ্কাররা মনে হচ্ছে যুদ্ধ ঘোষণা করছে, এখনই চীন আর ভারতের যুদ্ধ হচ্ছিল না কদিন ধরে, এখন আর কিছু বলছে না। তারপরে যখন বাংলাদেশে ওখানকার গণতন্ত্র শেষ হলো, ওখানকার ধর্মপ্রথা শেষ হলো, যখন ওখানে ইউনুস সরকার এসে বসলো, যখন ওখানকার সংখ্যালঘু মানুষ, হিন্দু সংখ্যালঘু মানুষ, তাদের মন্দির, তাদের নিরাপত্তা, তাদের প্রাণ নিয়ে টানাটানি, ওখানকার প্রগতিশীল মানুষ, ওখানকার কমিউনিস্ট, ওখানকার ওয়ার্কার্স পার্টি, ওখানকার সমাজতন্ত্রী, ওখানকার প্রগতিশীল মানুষ, ওখানকার ইন্ডিপেন্ডেন্ট ব্লগার, তাদের উপর হামলা শুরু হলো, ওখানকার মহিলাদের উপর আক্রমণ শুরু হলো। এখানে তখন বিজেপি আরএসএস বাপরে বাপ, টেলিভিশন চ্যানেলে তো একটা তো রিপাবলিক ইন্ডিয়া, আমাদের দেশ যেটা ইন্ডিয়ান রিপাবলিক, আর একটা আবার নতুন আর একটা দেশ হয়ে গেছে চ্যানেলের নামে। তারা তো প্রায় যুদ্ধ ঘোষণাই করে দিয়েছিল বাংলাদেশে, এখন আর বলছে না, কারণ ব্যাংককে গিয়ে মোদী আর ইউনুসের বৈঠক হয়ে গেছে। প্রতিদিন শুভেন্দু বলছিল এই যাবো এখন আমি ডেপুটি হাই কমিশনার অফিস গিয়ে ঘেরাও করবো, হামলা করবো। আজকে আমাদের মিটিং এর একটু আগে উনি চা খেতে গেছেন ডেপুটি হাই কমিশনারের অফিসে বাংলাদেশের কলকাতায়। তাহলে কি নাটক হয় বুঝতে পারছেন? কিন্তু আমাদের মনের মধ্যে, মগজের মধ্যে বিষ তুলে দেওয়া হয়, বিষাক্ত করে দেওয়া হয় আবহাওয়াকে। বাংলাদেশে যেমন ভারত বিদ্বেষী, ওখানকার জামাতপন্থীরা করছে, এখানে আরএসএস এরকম বাংলাদেশ বিরোধী করছে। আমাদের এখানে যেরকম পাকিস্তানের বিরুদ্ধে একটা বিদ্বেষ, সেরকম পাকিস্তানের মধ্যে একটা ভারত বিদ্বেষ। দুই দেশের জনগণ যুদ্ধ করে না, সরকার সিদ্ধান্ত নেয়। দেশকে রক্ষা করার জন্য সরকারকে সিদ্ধান্ত নিতে হয়। আমরা তো ব্ল্যাঙ্ক চেক সই করেছিলাম, সব দল মিলে বলেছিল মোদীকে এই সন্ত্রাসবাদীদের মোকাবিলা করার জন্য, পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যা করবেন আমরা সমর্থন করব। কিন্তু এখন বিজেপি কি করছে? নিজের রাজনীতি করছে। আমরা বলেছিলাম সন্ত্রাসবাদের হামলা হলে, বিদেশি আক্রমণ হলে, যুদ্ধ হলে, এটাকে নিয়ে দেশের মানুষকে নিজেদের মধ্যে ভাগাভাগি করে লাভ নেই। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সে পাকিস্তান হোক আর আমেরিকাই হোক, সে যুদ্ধই হোক আর সন্ত্রাসবাদী হামলাই হোক, তার বিরুদ্ধে সবাইকে এক কাট্টা করতে হয়। দেশপ্রেম মানে দেশের মানুষের প্রতি প্রেম, দেশপ্রেম মানে দেশের মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি। আজকে বিজেপি আরএসএস নতুন দেশপ্রেম শেখাচ্ছে, ধর্মের নামে, ভাষার নামে, প্রদেশের নামে, উত্তরের নামে, দক্ষিণের নামে একের বিরুদ্ধে অন্যকে জিলাল করা। কেন করতে হয়? মুর্শিদাবাদে আমরা দেখলাম বিজেপি আর তৃণমূল মিলে এই তো এপ্রিল মাসে ওখানকার সাধারণ মানুষের প্রাণ গেল। সে হরগোবিন্দ দাস হোক, তার ছেলে হোক, সে এজাজ আহমেদ হোক, দাঙ্গাবাজদের কোপে হোক আর পুলিশের গুলিতে হোক। পরিযায়ী শ্রমিক, সাধারণ পাঠার ব্যবসা করত, সে খুন হয়েছে। আরো দোকান বাজার হাট লুট হয়েছে। আমরা কি বললাম? আমি নিজে ছুটে গিয়েছিলাম, তখন কোন বিজেপি তৃণমূলের দেখা নেই, লুকিয়ে বেড়াচ্ছিল, দাঙ্গা করিয়ে দিয়ে, হাঙ্গামা করে দিয়ে। পুলিশের দেখা ছিল না। আজকে যে পুলিশ শিক্ষকদের উপর জুলুম করছে, আর্জিকর কাণ্ডের সঙ্গে যখন আমরা মিছিল মিটিং করছিলাম তখন যেভাবে মিথ্যা মামলা দিচ্ছিল এই পলিটিকাদেরকে, এই ছাত্র যুব মহিলা নেতৃত্বদেরকে। আর মুর্শিদাবাদে যখন খুন খারাপি দাঙ্গা হচ্ছে, ওখানকার মানুষ বললেন 5-6 ঘন্টা পুলিশের কোনো দেখা নাই। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ফায়ার ব্রিগেড যায়নি, আগুন লেগেছে তাকে নেওয়ার জন্য। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, এই জন্য জ্যোতি বসু বলেছিলেন সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না, আর চায় হিংসা, দেশ, ঘৃণা মানুষের মগজের মধ্যে ভরে দেওয়ার জন্য একটা দাঙ্গার দরকার আছে। আমরা দাঙ্গার বিরুদ্ধে।
যখন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যারা বামপন্থী প্রগতিশীল আছেন তারা বলবেন নীতির কথা। আর যে নীতি না থেকে ধর্ম দেখা হয়, তাহলে নিজের বেলায় আলো খাই, পরের বেলায় আল্লাহর দোহাই, সেটা তো হলে চলবে না। নীতি হলে, অন্যায় হলে, খুন হলে, সন্ত্রাস হলে, দাঙ্গা হলে আপনি তার বিরুদ্ধে হবেন, দুর্বলের প্রতি আক্রমণ হয় তার বিরুদ্ধে হবেন। আর তাহলে ওটা তো মুসলমান, সুতরাং আমরা ধর্ষণের বিরুদ্ধে না, ধর্ষকদের পক্ষে। তাহলে উন্নয়তে ঠাকুর সম্প্রদায়ের লোক ধর্ষণ করেছিল, তপশিলি জাতির পরিবার ছিল, তাহলে জাতপাত দেখে রাজনীতি করলে, বিজেপি করলে ওটা আমাদের সম্প্রদায়ের মানুষ, ওরা তো দলিত কন্যা, তাহলে তার জন্য কেন বলবো, তাহলে ধর্ষণের বিরুদ্ধে বলবো না। আর এই জন্যই দাঁড়িয়ে আমরা যারা সমাধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, আমাদের তখন অন্যায়ের বিরুদ্ধে যখন বলতে হয়, জাত পাত ধর্ম বর্ণ দেখতে হয় না। আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য সরকার ব্যবস্থা করে ভালো, নাহলে আপনাদের সংগঠনে উচিত, আমরাও সাহায্য করব। ইতিমধ্যে কি জায়গায় শুরু হয়েছে, আমাদের তরুণীদেরকে, কিশোরীদেরকে তাদেরকে সেলফ ডিফেন্স স্কিল শিখতে হবে, শেখাতে হবে। কারণ আজকে সরকারের উপর, পুলিশের উপর কোনো ভরসা নেই। সেই কামদুনি দিয়ে শুরু হয়েছিল, পার্সি দিয়ে শুরু হয়েছিল, প্রতিদিন তা বাড়ছে। আমাদের দাঁড়িয়ে যে গার্হস্থ্য অত্যাচার হয়, অন্যায় হয়, নিপীড়ন হয়, তার বিরুদ্ধে আইনি সহায়তা এই মহিলা সমিতি করে। এগুলোকে আরো দৃঢ় করতে হবে। অসহায় মহিলাদের পাশে যাতে দাঁড়াতে পারে, আইনি পরামর্শ এবং সলাহ দেওয়া যেতে পারে, সাহায্য করতে পারে, তার ব্যবস্থা করতে হয়। একইভাবে দুর্বল অংশের মানুষ, তপশিলি জাতি, আদিবাসী, তারা আজকে নিপীড়নের শিকার হচ্ছে। তাদেরকে উৎখাত করা হচ্ছে। দেউচাপাচামিতে খনি হবে বলে 22,000 লোককে উৎখাত করবে। এখানে এই কুচবিহারে বাঁধের জমিতে, চরের জমি থেকে মানুষকে উৎখাত করা হচ্ছে। চা বাগানের জমি, তিস্তার প্রজেক্টের জমি, জঙ্গলের জমি, কেন্দ্র এবং রাজ্য সরকারের যেগুলো হাতে আছে সেগুলো নিয়ে বড় বড় কর্পোরেটকে দেওয়া হচ্ছে। আর যেখানে বছরের পর বছর মানুষ মাথা গুঁজেছিল, তাদেরকে উৎখাত করা হচ্ছে। সেই উৎখাতের বিরুদ্ধে আমাদের লড়াই লড়তে হবে। আজকে সকালে আপনারা জানেন, যখন আমরা একসঙ্গে লড়ার কথা বলছি, আজকে ভোরে আমাদের পাশের জেলা, দার্জিলিং জেলা, নকশালবাড়ি থেকে মাটিগাড়ায় একটা গাড়ি করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাচ্ছিলেন নিশ্চয়ই। বিজেপি বলল এরা মাংস নিয়ে যাচ্ছে, মিট, যেটা হলো মব লিঞ্চিং শোনেন উত্তর ভারতে। এখানে যারা আমার মাটিগাড়া কত দূর, কিসের মাংস, কার মাংস, কিচ্ছু জানার আগে আমাদের এখানে মাংস নিষিদ্ধ নয়, এবং একজন মহিলা, একজন পুরুষ, তারা মার খেলেন। আমাদের পার্টি কর্মীদের বলেছি থানায় যেতে, পুলিশ ব্যবস্থা নেবে, আর তারা আমাদের রাস্তায় নামতে হবে। কারণ নিরাপত্তার প্রশ্ন, কে দেবে নিরাপত্তা? মমতা দেবেন, মোদী দেবেন? কেউ কেউ বলে না, মমতা এত খারাপ, তৃণমূল এত খারাপ, বিজেপি আসলে সব ঠিক। এই উত্তরবঙ্গের লোকেরা এরকম করেছিলেন। এই যে মোদী কালকে এসে পড়ে গেল না, আলিপুরদুয়ারে কি বললো 1 বছর আগে, ঠিক করে বললে একদম হিসেব করে বলি, 1 বছর 10 দিন আগে লোকসভা নির্বাচনের সময় গত বছর পুরুলিয়ায় 19শে মেতে মোদী যা বলেছিলেন, 1 বছর পরে কালকে আবার 26শে নির্বাচনের আগে একই কথা বলেছেন। কি বলেছিলেন? যে যারা দুর্নীতিগ্রস্ত তারা কেউ বাইরে থাকবে না, 26-এর পরে আমাদের সরকার আসলে সবাইকে জেলে পুরে দেবে। ফ্ল্যাশব্যাক করতে হয়, মোদী পুরুলিয়ায় 2024-এর 19শে মেতে বলেছিলেন 4 जून में नया सरकार बनेगा, उसके बाद ये सब भ्रष्टाचारी कोई बाहर में नहीं रहेगा, सब जेल के अंदर रहेगा। সবাইকে জেলে পুরবেন বলেছিলেন। আর যে ওই ভাইপোর কাকুর গলার স্বর পাওয়া গেল, আর বোঝা গেল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি খুলে মমতার ভাইপো এইসব গরু পাচারের টাকা, কয়লা পাচারের টাকা, শিক্ষক দুর্নীতির টাকা, নিয়োগের দুর্নীতির টাকা সব কালীঘাট থেকে কামারশিটে জমা হয়েছে। এখন কোনো বিজেপি দেখবেন আর অভিষেক নিয়ে কোনো টু শব্দ করে না, কোনো খবরের কাগজ আর ওই গরু পাচার, কয়লা পাচার এইসব দুর্নীতির কথা বলে না। বিদেশি ব্যাংকে তৃণমূলের নেতা কোথায় গিয়ে টাকা জমা দিয়েছে, ইডি সিবিআইকে আমরা সব দিয়েছি, কিন্তু ইডি সিবিআই
আর ওই মুখ হচ্ছে না। তাহলে মোদির কথা বিশ্বাস করবেন? এই মোদি বলেছিল নোটবন্দি কে বাদ ভ্রষ্টাচার সমাপ্ত। তাহলে মন্ত্রীদের বাড়ি থেকে এত টাকা বেরোচ্ছে কোত্থেকে? বলেছিল ক্যাশলেস সোসাইটি, বলেছিল আতঙ্কবাদ সমাপ্ত। তবেই তো আমাদের পর্যটকরা কাশ্মীরে গিয়েছিল। 370 ধারা বাতিল করার পরে বলেছিল যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। ওখানকার রাজ্যকে দুটুকরো করে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়ে বলেছিল কাশ্মীর সমস্যা কা হাল হয়ে গিয়া। তাহলে আজকে যারা মানুষ বিশ্বাস করে গেলেন এবং মারা গেলেন সন্ত্রাসবাদীদের হাতে, তার দায় সরকার নেবে না? নিরাপত্তার দায়িত্ব নেবে না? মুর্শিদাবাদে দাঙ্গা হলে আমরা যেমন মমতাকে বলবো তুমি পুলিশ মন্ত্রী, তোমার পুলিশ ব্যর্থ হয়েছে, সরকার ব্যর্থ হয়েছে, কি করে দাঙ্গা করলো? বিজেপি তৃণমূল দুজনে বলে ওটা বাংলাদেশ থেকে এসে করেছে। তো তোমরা জামাই আদর করে আসতে দিয়েছিলে কেন? জামাই ষষ্ঠী এখন দেরি আছে, তাহলে তুমি কেন তাকে দাঙ্গা করার জন্য বাড়িতে ডেকে নিয়ে এসেছিলে? কেন্দ্রের সরকার আছে পাহারা দেওয়ার জন্য গিয়েছে, রাজ্য সরকারের পুলিশ আছে, কোনো ব্যবস্থা নেয়নি। আর এখন বোঝা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীরা যুক্ত ছিল, কিন্তু তৃণমূল কে আর বিজেপি গালাগাল দেবে না। ওই জন্য যা কিছু হয় বলে বাংলাদেশি। আর বাংলাদেশি মানে কি? এখনকার খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল দেখবেন আমার নতুন করে উত্তেজনা শুরু করছে 26 নির্বাচনের আগে। 3 কোটি 4 কোটি বাংলাদেশি আছে বাংলায়। ওই সিএনআরসির সময় দিলীপ ঘোষ বলেছিল না 2 কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবো, এখন বাড়িয়ে বলছে 3 কোটি 4 কোটি। 2021 সালে জনগণনা হলো না, সেন্সাস হলো না। কেন সেন্সাস করবে না? তুমি জনগণনা করলে না, বুঝে গেলে কে কোথা থেকে এসছে। আসলে বাংলাদেশি নাম করে আহমেদাবাদেই হোক, মহারাষ্ট্রেই হোক, বেঙ্গালোরেই হোক, দিল্লিতেই হোক, রাজস্থানেই হোক, যে বাংলা ভাষায় কথা বলে সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু তাকে আক্রমণের বস্তু করা হচ্ছে। এটাই ভাগাভাগি রাজনীতির নিদান। এখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, পরিযায়ী শ্রমিক, এখানে কলকারখানা হচ্ছে না, বাইরে গিয়ে কাজ করছে, কখনো দুর্ঘটনায় লাশে ফিরতে হচ্ছে। আর তা নাহলে মোদী বলছে বাংলাদেশি, বিজেপি বলছে বাংলাদেশি, তার উপর আক্রমণ হচ্ছে। পুশব্যাকের নাম করে আসামে প্রতিদিন ত্রিপুরায় এ রাজ্যের মানুষকে জেলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি কারোর ধর্ম, কারোর ভাষা, কারোর চেয়ার, কারোর প্রসাদ থেকে তুমি দেশের নাগরিক ঠিক করতে পারো না। আর এই জন্যই আজকে এই বিপদের সময় আমাদের আরো সংঘবদ্ধ, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জীবন জীবিকা, আমাদের স্বাস্থ্যের প্রশ্ন, আমাদের শিক্ষার প্রশ্ন, আমাদের রুটি পুঁজির প্রশ্ন, আমাদের মূল্যবৃদ্ধির প্রশ্ন, আমাদের আবাসের প্রশ্ন, আমাদের 100 দিনের কাজের প্রশ্ন, আমাদের জব বাঁচানোর প্রশ্ন, জব কার্ড বাঁচানোর প্রশ্ন, আমরা সেই নিয়ে লড়াই করতে চাই। কিন্তু বিজেপি তৃণমূল হিন্দু মুসলমান, বাঙালি অবাঙালি, উত্তর দক্ষিণের নাম করে আমাদের লড়িয়ে দিতে চায়। আজকে আমাদের রেশনের শ্রেষ্ঠ বলে ওরা ভোটের সময় বলে মোদির চাল আর দিদির চাল, আর এখন এমন চাল হচ্ছে যাতে রেশনটাকে বন্ধ করে দেবে। এই রেশনের জন্য বামপন্থীরা লড়াই করেছে, যাতে গণবন্টন ব্যবস্থা থাকে, তার জন্য দীর্ঘদিন আমরা লড়াই করেছি। আর তা নাহলে করোনায় যত লোক মারা গেছে তার থেকে অনেক বেশি লোক মারা যেত যদি পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম না থাকতো। তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের গণবন্টন ব্যবস্থাকে বাঁচানো, কৃষকের ফসলের দামের জন্য, ক্ষেত মজুরের মজুরির জন্য, বেকার ছেলে মেয়েদের কাজের জন্য যেমন লড়াই আছে, মহিলাদের নানান রকমের দাবি দেওয়া আছে। জানিয়ে কেন্দ্র কমিটি বৈঠক হবে, এখানে আলোচনা হবে, সেই আলোচনা করে সিদ্ধান্ত যা হবে তার ভিত্তিতে নতুন উদ্যমে, নতুন উদ্যোগে আমাদের মহিলাদেরও সংগঠিত করতে হবে। বিশেষত যারা স্কিম ওয়ার্কার, কামকাজী মহিলা, যারা কাজ করে তাদের দ্বিগুণ শোষণ হতে হয়, মহিলা হিসেবে হয়, কর্মী হিসেবে হয়। সে খেতে কাজ করুক, সেই ইট ভাটায় কাজ করুক, সে রাস্তার কাজ করুক, আর চা বাগানে কাজ করুক, সে মিড ডে মিলের হোক বা ICDS এর হোক, সে আশা কর্মী হোক বা অন্য কোনো কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হোক, তাদেরকে আমাদের সংগঠিত করতে হবে। সে কাজ আমরা করবো, আপনাদের সবার সাহায্য সহযোগিতা পাবো এই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।